এখন শুনবেন আজকের নাটক। মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই অনুষ্ঠানটির স্বত্বাধিকারী অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল। বিনা অনুমতিতে এর কোনো অংশ সম্প্রচার করা দণ্ডনীয় অপরাধ। শুনছেন অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস। প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল। হেমকূটের চিরঞ্জীব ও কিঙ্কর জয়স্থলে আসে বাবা মা ও তাদের যমজ ভাইদের খোঁজে। তারা একটি পান্থশালায় এসে ওঠে। এদিকে জয়স্থলের চিরঞ্জীবের স্ত্রী চন্দ্রপ্রভা হেমকূটের চিরঞ্জীবকে নিজের স্বামী বলে ভেবে তাদের বাড়ি নিয়ে আসে। কিন্তু জয়স্থলের চিরঞ্জীবকে চন্দ্রপ্রভা বাড়িতে ঢুকতে দেয় না। এরপর চিরঞ্জীব অপরাজিতার বাড়িতে যায়। এবার শুনুন ভ্রান্তি বিলাসের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। অপরাজিতার বাড়িতে দুপুরে খাওয়ার পর তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে জয়স্থলের চিরঞ্জীব বসার ঘরে আসে। পেছনে পেছনে আসে বাইজি অপরাজিতা। বড়বাবুর পেট ভরলো তো? খুব খেলাম। আজ কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। কেন? এত সৌভাগ্য, শুধু পদধূলি নয়, একেবারে আহার পর্যন্ত। কতদিন তোমাকে বলেছি একটা দিন আমার বাড়িতে খাবে না, উত্তর পেয়েছি পরে একদিন হবে, কিন্তু আজ একেবারে নিজে থেকে। সেবা যত্নের কোনো ত্রুটি হলো কিনা জানি না। খুব খুশি হয়েছে মনে হচ্ছে। খুব। একটুখানি, মানে খুব সামান্য একটু সোমরস খাওয়াও। নিশ্চয়। অপরাজিতা ছোট আলমারি খুলে একটা পাত্রে মদ ঢেলে চিরঞ্জীবকে দেয়। মেঝের ওপর পাতা মোটা গদির ওপর বসে তাকিয়ায় হেলান দিয়ে চিরঞ্জীব তা পান করে। এবার একখানা গান ধরো। আমি জানতাম সোমরস যখন তোমার জিভে ঠেকেছে তখন গান তুমি শুনবেই। তুমি তো আমার অন্তর্যামী হয়ে পড়েছো দেখছি। মেয়েরা খুব অল্প সময়ের মধ্যেই পুরুষের অন্তর্যামী হয়ে পড়ে। তোমরা সারা জীবন ধরে চেষ্টা করেও মেয়েদের মনের কথা জানতে পারো না। তাই বুঝি? হ্যাঁ মশাই, তাই। থাক, এবার তোমার কোকিল কণ্ঠে স্তর আনো। বেশ। অপরাজিতা শোয়ানো তানপুরাটা নেয়। চিরঞ্জীব আর একটু মেজাজ করে বসে। অপরাজিতা আস্তে আস্তে গান ধরে। বহুধীরে ও রাত একা বহুধীরে ও রাত একা নিশি যামিনী জানি দেয় না ধরা ওই দূর রোহিণী বহুধীরে ও রাত একা নিশি যামিনী জানি দেয় না ধরা ওই দূর রোহিণী বহুধীরে ও বহুধীরে।
আহা, আধারে আধারে আজ কত কিছু লেখা, বুঝি না পাবো কি না সুখের দেখা। আধারে আধারে আজ কত কিছু লেখা, বুঝি না পাবো কি না সুখের দেখা। তবু নিজের মতন করে সুখ চাইনি, জানি দেয় না ধরা দূর রহিনী বহুধীরে, ও বহুধীরে। আহা, বেশ বেশ বেশ। তোমার এই গানের সুরে যেন আকাশে মেঘ ঘনিয়ে এলো, মানে আমার মনের আকাশে। তাই নাকি? তাহলে মনের মতন গান হয়েছে বলো। তাহলে মনের মতন বকশিস চাই। কি চাও? শুনলাম তুমি নাকি তোমার বউকে এক ছড়া হার গড়িয়ে দিচ্ছ। ইচ্ছে ছিল। তাই নাকি? কিন্তু এখন কি হলো? ভাবছি অন্য আরেকজনকে দেব। কে সে? বুঝতে পারছো না কে? চিরঞ্জীবের হঠাৎ অপরাজিতার হাতের আংটিটার উপর লক্ষ্য পড়ে যায়। অপরাজিতা এগিয়ে চিরঞ্জীবের কাছে এসে বসে আংটিটা খুলে দেয়। বাহ, এই আংটিটা তো বেশ ভালো লেগেছে বুঝি? বেশ, দাঁড়াও, তোমায় এটা খুলে দিই। নাও, এটা তুমিই নাও। বাহ, এটা কি একেবারে দিলে? একেবারে। শুধু এ জন্মের জন্য নয়, জন্ম জন্মান্তরের মতন দিলাম। তা হঠাৎ এত প্রেম উথলে উঠল? বারে, প্রেম পাবো বলে? কিরকম? বউই বুঝি তোমার সব? আমায় একটু ভালোবাসতে মন চায় না বুঝি? কি বললে চায় না? তাই তো সময় অসময় ছুটে আসি। সত্যি বুঝি? কিন্তু নিজে থেকে তো একটা গয়নাও তুমি আমায় দিলে না। ওই হারটাই তোমায় দেব, চন্দ্রপ্রভাকে দেব না। ও আমাকে দুপুরবেলায় বাড়িতে ঢুকতে না দিয়ে রাস্তায় দাঁড় করিয়ে বসুপ্রিয় আর রত্নদত্তের সামনে অপমান করেছে। তারই শাস্তি। আমি কিঙ্করকে দড়ি কিনতে পাঠিয়েছি, রাত্রিরে বাড়ি গিয়ে হারের বদলে ওই দড়ি দেব। এত রাগ? বেশি রাগ কিন্তু বেশি প্রেমেরই আভাস। মাঝে মাঝে ভীষণ হিংসে হয় চন্দ্রপ্রভার ওপর। তাই নাকি? হাতটা দিলে তবে কিন্তু হিংসেটা কমতে পারে। বসুপ্রিয়কে ওটা আনতে বলেছি, এক্ষুনি এসে পড়ার কথা। কিন্তু দেরি কেন করছে বুঝতে পারছি না। আনলেই তোমার গলায় আমি নিজে পরিয়ে দেব। সত্যি বলছো তো না মিথ্যে? ও, আমাকে অবিশ্বাস? বেশ, আমি নিজে গিয়েই তোমার হার নিয়ে আসছি তাহলে। চিরঞ্জীব বাবু! ও চিরঞ্জীব বাবু! চিরঞ্জীব বাবু! কে আবার ডাকছে? তুমি যাও, খাওয়া দাওয়া সেরে নাও গে। যাই, তুমি দরজাটা খুলে দাও। অপরাজিতা মাঝের দরজা দিয়ে তাড়াতাড়ি বাড়ির ভেতরে চলে যায়। বসুপ্রিয় ও কড়া মেজাজের প্রৌঢ় বণিক উগ্রসেন আর রাজপুরুষ ঘরে আসে। আসুন, ভেতরে আসুন। এই তো চলুন চলুন। আপনার সময় জ্ঞান দেখে আমি সন্তুষ্ট হয়েছি। আপনাকে আমি বারবার বলে দিলাম তাড়াতাড়ি হার নিয়ে আমার সঙ্গে দেখা করতে, তা আপনি নিজেও এলেন না, হারটাও পাঠিয়ে দিলেন না। আমি আপনার জন্য এখানে অপেক্ষা করে করে হয়রান হয়ে গেছি,
ছি 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 ছি। আরে মশাই মশাই, এখন এসব পরিহাস রাখুন তো। এই দেখুন আপনার সোনা কতটা দিয়েছি, খাত কতটা দিয়েছি, বানি কত ধরেছি, সব রয়েছে। সব কিছু মিলিয়ে মানে আপনার দাম পড়ল গে 550 টাকা। ঠিক আছে ঠিক আছে, আপনাকে আর অবিশ্বাস করার কি আছে? এই উগ্রসেন মশাই আবার আমার কাছে 500 টাকা পাবেন। অনেক দিন ধরে ধার করেছি। গতবার তিনি আমার কাছে অনেক করে টাকাটা চেয়েছিলেন, কিন্তু হাতে কিছুই ছিল না বলে দিতে পারিনি। এবার একেবারে উনি রাজপুরুষকে নিয়ে আমার বাড়ি চড়াও করেছেন। মিথ্যে দোষ দেবেন না বসুপ্রিয় বাবু। আজই আমি এখান থেকে রওনা হয়ে চলে যাব, আর কবে আসবো তার কোনোই ঠিক ঠিকানা নেই। একটু চাপ না দিলে আপনি কিছুতেই এই টাকাটা দিতে চাইবেন না, তাই এই ব্যবস্থা। আর চিরঞ্জীব বাবুর কাছে যে আমি টাকা পাবো এটা বিশ্বাস হয়েছে তো? আগে তা হয়েছে। টাকাটা এবার আমাকে তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করে দিন। আমি যাওয়ার জন্য জিনিসপত্র গুছোই গে। আপনি তো নিজের কানে সবই শুনলেন। এবার আমাকে আপাতত 500 টাকা অন্তত দিন। আপনি আমাকে অসুবিধায় ফেললেন দেখছি। আমাকে আবার এক্ষুনি কাজে সৈন্যদের শিবিরে যেতে হবে, কাজেই বাড়ি যেতে পারছি না। আবার এদিকে অপরাজিতাকে এই হারটা দেব বলে কথা দিয়েছি, ওদিকে হার না পেলে গিন্নিও টাকা বের করবে না। তবে গিন্নিকে ওই হারটা দিয়ে আমার টাকাটার ব্যবস্থা করে দিন, তা না হলে এই রাজপুরুষ আমাকে বেঁধে নিয়ে যাবে। তাহলে এক কাজ করুন, হারটা আমার গিন্নির হাতে দিলে ও খুশি হয়ে আপনাকে টাকাটা দিয়ে দেবে। আর এক ছড়া হার আমাকে দিন দুয়েকের মধ্যে গড়ে দিতেই হবে। অপরাজিতাকে একটা হার আজই দেব বলে কথা দিয়ে ফেলেছি। হারটা আপনার কাছেই থাকুক, আপনি বাড়ি গিয়ে দিয়ে দেবেন। না 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 না, সে কথা ঠিক নয়। সে যা রেগে আছে, হার চোখে না দেখলে কিছুতেই টাকা দেবে না। বেশ বেশ বেশ, তা হারটা কি আপনার সঙ্গেই আছে? কেমন কথা বলছেন? আপনি কি আমাকে হার দিয়েছেন যে হার আমার সঙ্গে থাকবে? এখন ঠাট্টা তামাশার করবার সময় নয়, ইনার দেরি হয়ে যাচ্ছে। আর কথা না বাড়িয়ে হারটা দিন তো আমাকে। আপনি হারটা দেওয়ার প্রতিজ্ঞাই রাখতে পারেননি বলে এই ছলাকলা করছেন? হ্যাঁ, কি বলছেন? আরে আমি আপনাকে গালাগালি দেব বলে মনে মনে ঠিক করে রেখেছি, তা আপনি আগে থেকেই আমার সঙ্গে মেয়েদের মতো এমন ঝগড়া শুরু করে দিলেন যে আমি আর আপনাকে কিছু বলতেই পারছি না। দেখুন, আপনাদের এই ঠাট্টা তামাশার জন্য আমার ভীষণ দেরি হয়ে যাচ্ছে। আমি আর এইভাবে সময় নষ্ট করতে পারছি না। শুনলেন তো, উনি আর দেরি করতে পারছেন না। হ্যাঁ শুনেছি তো, আপনি হার নিয়ে আমার গিন্নির কাছে গেলেই টাকা পেয়ে যাবেন। আপনি কি বলছেন বলুন তো? কিছুক্ষণ আগে আপনাকে হারটা দিয়েছি, আমার কাছে হার আসবে কোথা থেকে? হয় হার দিন, আর না হয় কাগজে লিখে দিন। উফ, আপনার এই কৌতুক আর আমার ভালো লাগছে না মশাই। ওই হারটা কেমন হয়েছে একবার দেখান অন্তত। কি মুশকিল! আপনাদের এইসব ছেলে মানুষই আমার সহ্য হচ্ছে না। আপনি আমাকে টাকা দেবেন কিনা স্পষ্ট করে বলুন। যদি না দেন, আমি আপনাকে এই রাজপুরুষের হাতে ধরিয়ে দেব। আপনি এত উগ্রভাবে কথা বলছেন কেন? আপনি আমার হারের টাকা দিচ্ছেন না বলেই উনি এই রকম কথা বলছেন। আপনি এই মুহূর্তে টাকা দেবেন কিনা বলুন। শুনুন, আমি যতক্ষণ না হার পাচ্ছি ততক্ষণ এক পয়সাও দেব না। কেন? আমি কিছুক্ষণ আগে আপনার হাতে হার দিয়েছি। কখনোই না, আপনি কখনোই আমাকে হার দেননি। এরকম মিথ্যে অভিযোগ করা আপনার অন্যায়। আপনারও মিথ্যে কথা বলা অন্যায়। দেখুন, আপনাদের এই ঠাট্টাই আর কি দেখবার মতো বয়সও নেই আর সময়ও নেই। টাকা আপনার, আমাকে কিছুতেই দেবেন না এমন একটা মতলব এঁটেছেন। তুমি বসুপ্রিয়কে গ্রেপ্তার করো। রাজপুরুষ কোনো কথা না বলে বসুপ্রিয়র একটা হাত ধরে। দেখুন চিরঞ্জীব বাবু, আপনার জন্য আমার চিরকালের মতো মান সম্ভ্রম ধুয়ে মুছে যাচ্ছে। আপনি 70 টাকা দিয়ে আমাকে মুক্ত করুন, তা না হলে আমিও আপনাকে গ্রেফতার করাবো। হার না পেয়ে আমি কি আপনাকে হারের টাকা দিয়ে দেব? আপনার যদি সাহস থাকে আপনি আমাকে গ্রেফতার করান। তুমি নিজের কানে শুনলে? তুমি চিরঞ্জীব বাবুকে গ্রেফতার করো, বিচারে যার শাস্তি হয় হবে। রাজপুরুষ কোনো কথা না বলে চিরঞ্জীবের হাত ধরল। আপনি আমার সঙ্গে যা ব্যবহার করলেন, আমার ভাই হলেও আমি তাকে মাফ করতাম না। শোনো রাজপুরুষ, আমি যে পর্যন্ত টাকা জমা না দিচ্ছি কিংবা জামিনে খালাস পাচ্ছি, ততক্ষণ আমি তোমার গ্রেফতারে থাকব। আর বসুপ্রিয় বাবু, আপনি শুধু শুধু আমার যে সর্বনাশ করলেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে। আমি আপনাকে সর্বশান্ত করে ছাড়ব। বেশ,
দেখা যাবে। এই জয়স্থল, এখানে কোনো অরাজকতা চলবে না। বিচার হলেই আপনার গুণ বেরিয়ে পড়বে। আপনারও, আপনাকে আমি ভিটে ছাড়া করাবো। দেখা যাবে কে কাকে করে। মহারাজ বাহাদুরের প্রিয় পাত্র বলে আপনি এই রকম গর্ব করে কথা বলছেন। বাজে কথা বলবেন না। বাজে কথা আবার কি? আপনি গর্ব করছেন না? বিচার হলে লোকের সামনে মুখ দেখাতে পারবেন না। কে মুখ দেখাতে না পারে সেটা পরে দেখা যাবে। হেমকূটের কিঙ্কর ঘরের মধ্যে ঢুকে পড়ে। জয়স্থলের চিরঞ্জীবকে সে নিজের প্রভু বলেই মনে করে, আর চিরঞ্জীবও হেমকূটের কিঙ্করকে নিজের ভৃত্য বলে মনে করে। বাবু, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনার গলা শুনেই বুঝতে পেরেছি আপনি এখানে। তাই এখানে আবার কোন মায়াবিনীর পাল্লায় পড়ে এলেন? কি বলছিস কি? যা বলছি ঠিকই বলছি। ভাগ্যিস আমি এখানে এসে পড়েছি, তা না হলে কি একটা কাণ্ড এখানে বাঁধিয়ে বসতেন কে জানে। চলুন এখান থেকে। কোথায়? মলয়পুরের একখানা নৌকো পাওয়া গেছে, তাতেই আমি আমাদের যাওয়ার সব ব্যবস্থা করে এসেছি। চলুন পান্থশালায় গিয়ে জিনিসপত্র গুছিয়ে নিয়ে গে। ওরে পাগল, মলয়পুরের কথা কি বলছিস কি? কেন বাবু, কিছুক্ষণ আগে আপনি তো আমাকে নৌকোর খোঁজ করতে পাঠিয়েছিলেন। আমি তো নৌকোর কথা বলিনি, দড়ি কিনতে পাঠিয়েছিলাম। দড়ি? দড়ি কিনতে কখন বললেন? আপনি তো নৌকো দেখতে পাঠিয়েছিলেন। উফ, তুই আমাকে জ্বালিয়ে খেলি। বাদরামি এখন রাখ। তুই ছুটে একবার বাড়িতে যা, গিয়ে তোর মা ঠাকুরুন মানে চন্দ্রপ্রভাকে বলবি আলমারির নিচের তাকে 500 টাকার যে থলিটা আছে সেটা দিতে। তা না হলে এই রাজপুরুষের হাত থেকে মুক্তি পাবো না। ওই টাকা জামিনে লাগবে। শোনো রাজপুরুষ, তুমি আমাকে গারদে নিয়ে চলো। রাজপুরুষ এক হাতে বসুপ্রিয় ও অপর হাতে চিরঞ্জীবকে ধরে নিয়ে বেরিয়ে গেল। উগ্রসেনও তাদের অনুসরণ করল। আবার সেই মায়াবিনী মা ঠাকুরনের বাড়ি যেতে হবে। বাবারে, যেতেই হবে। বাবু যখন বিপদে পড়েছে। ওরে বাবা, কিন্তু সেই মোটা কালো রাক্ষসীর মতো রাধুরিটা যদি ধরে, তবে। অপরাজিতা ঘরে ঢুকে হেমকূটের কিঙ্করকে জয়স্থলের কিঙ্কর মনে করে বলে, কিঙ্কর, তোমার বাবু কই? অপরাজিতার ডাকে কিঙ্কর চমকে যায়। এ মায়াবিনীও আমার নাম জানে। সর্বনাশ! পালাই বাবা! ওরে বাবা রে, বাবা রে, বাবা রে, বাবা রে! ওদিকে পান্থশালায় হেমকূটের চিরঞ্জীব দরজা খুলে ঢোকে। কিঙ্করকে নৌকোর খবর আনতে পাঠালাম, কিন্তু তার কোনো পাত্তাই নেই। এই জয়স্থল নগর থেকে পালাবার জন্য তো সে আমার থেকে বেশি ব্যস্ত হয়ে উঠেছে। অথচ এও হতে পারে পথের মধ্যে কোনো উৎপাতে পড়ে অন্য কোথাও চলে গেছে। কিন্তু ওই ভদ্র মহিলা। হরনাথ দর্জি ও নৃত্যগোপাল আস্তে আস্তে ঢোকে। দুজনেই হাঁপাচ্ছে। নমস্কার চিরঞ্জীব বাবু। হ্যাঁ, কি ব্যাপার? আরে আরে মশাই বলবেন না, এবার আপনার জামার মাপ নেওয়ার জন্য আমার কাল ঘাম বেরিয়ে গেল। বাপরে বাপ! ওই রাস্তার মোড় থেকে দেখি আপনি এই পান্থশালায় ঢুকছেন, অমনি ছুটতে ছুটতে এসে আপনাকে ধরেছি। আমার কথা বিশ্বাস হলো কিনা বলেন? হ্যাঁ, হয়েছে। আজ আপনার মাপটা নিয়ে জামাটা শেষ না করতে পারলে আবার মহেন্দ্র বাবুর জামাটা ধরতে পারছি না তো। সকাল থেকে আপনাকে খুঁজতে গিয়ে কি হ্যাঙ্গামটাই না আমাকে পোহাতে হচ্ছে। বাপরে বাপরে বাপ! কি বলছেন কি আপনি? ঠিকই বলছি, আর কথা নয়, আর কথা নয়। আপনার জামার মাপটা নিয়ে নি, ব্যাস আমি বেঁচে যাই। কার জামার মাপ নিতে চাইছেন? আগে আপনার। আমি কি বলছি বলুন তো এতক্ষণ ধরে? আপনি পরশু দিন বললেন জামা করাবেন, তাই তো এলুম। আপনি আমার পুরনো খদ্দের, আগে তো আপনাকে দেখতে হবে, তারপর তো অন্য সকলে, নাকি? রসিকতা হচ্ছে বুঝি? আবার বাবুকে তাহলে সেই কথা বলে দেব? না 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 হুজুর, এই আমি নাক কান বললাম। হ্যাঁ, আসুন বাবু আসুন, আপনার মাপটা নিয়ে নিন। বগলটা তুলুন তো একটু বাবু। এই যে শুনুন, আমি আপনাকে জামা করতে বলিনি, আপনি যেতে পারেন। সে কি বাবু,
আপনি আমাকে পরশুদিন বললেন অবশ্যই বাড়িতে গিয়ে মাপ আনতে, আর আজ বলছেন জামার কথা বলেননি। না, বলিনি। কথা না বাড়িয়ে আপনি চলে যান। বাবু বাবু জামার যদি মাপ না দেন তবে এবার বাড়িতে চলুন। মা ঠাকুরন আপনাকে খুঁজে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আমায় পাঠিয়েছেন। কেউ আমাকে বাড়ি নিয়ে যেতে বলেনি, তুই যা। বাবু, ও বাবু, আপনি না গেলে মা ঠাকুরন আমাকে মারবেন। বাবু আপনি জামার মাপটা দিন, জামার মাপটা দিন। আপনি টেরটিও পাবেন না এমন সুন্দর মাপ নেব। আপনি না গেলে মা ঠাকুরন আমায় তাড়িয়ে দেবেন বাবু। এই তুই দাঁড়া। বাবু আগের জামা আমি তো ভালোই তৈরি করে দিয়েছিলাম আপনাকে। ও বাবু, আমি চাকরি গেলে খাবো কি বাবু? আবার তুই বাবু, আমি গোবিন্দ দর্জির চেয়ে বেশি মজুরি নিই না। সামনে আসো। আরে কি করছিস? আরে কি করছেন? কাতুকুতু লাগছে যে। বাবু সুখের চাকরি চলে গেলে আমি কি করবো বাবু? আরে দূর, আপনার মজুরি লাগবে না বাবু। বাবু আমি খাবো কি বাবু? চলুন না। আমার মাথা খাবে তুমি। হয়েছে? আমার মাথা আমার কান ঝালপালা হয়ে গেল। মেরেই ফেলবে বোধহয় এরা, মেরেই ফেলবে। এই যাও, বেরাও, বেরিয়ে যা। হেমকুটের চিরঞ্জীব রেগে দুজনকেই মারতে শুরু করে। বাবু, ও বাবু, তবে রে বাবু, দাঁড়া দেখাচ্ছি। গোবিন্দ দর্জি আমার খদ্দের ভাঙিয়েছে, দেখাবো ওর মজা, আমি দেখাবো। বাবু যা। বাবু চলুন না। আবার বেরাবি? বাবু আমি খাবো কি? বাবু একটু সময় এখানে শান্তি পেলাম না। বাবু এই দূর হ আমার চোখের সামনে থেকে, দূর হয়ে যা, বেরো। বাবু আমি খাবো কি বাবু? এরা সবাই দেখছি আমাকে পাগল করে দেবে। আচ্ছা, এক ভোজবাজির দেশে এসে পড়লাম তো, এখন ভালো পালাতে পারলে বাঁচি। দর্জি আর নৃত্যগোপালকে মারতে মারতে বের করে দিল চিরঞ্জীব। হেমকুটের কিঙ্কর হাতে টাকার থলে নিয়ে ঘরে ঢোকে। বাবু, ও বাবু, যে টাকা আপনি আমাকে আনবার জন্য পাঠিয়েছিলেন, এই নিন, ধরুন। কি ওইভাবে তাকিয়ে আছেন কেন? আরে ধরুন। টাকা নিয়ে ফিরে এসে আপনাকে রাজপথে দেখতে না পেয়ে ভাবলাম গারদেই আপনাকে নিয়ে গেছে। শেষে মনে হলো পান্থশালার কাছেই যখন এসেই পড়েছি, তখন একবার ঘুরেই যাই, যদি থাকেন। তা বাবু, আপনি সেই ভীষণ মূর্তি রাজপুরুষের হাত থেকে ছাড়া পেলেন কি করে? সে যে বড় টাকা না নিয়েই ছেড়ে দিল। এই টাকার থলি তুই পেলি কোথায়? আর কি জন্যই বা আমার হাতে দিলি? আমি তো তোকে টাকা আনতে পাঠাইনি। সে কি বাবু, ওই রাজপুরুষ আপনাকে ধরে গারদে নিয়ে যাচ্ছিল, এমন সময় আপনি আমাকে দেখতে পেয়ে বললেন শোবার ঘরের আলমারির মধ্যে একেবারে নিচের তাকে একটা থলি, তাতে টাকা আছে। চন্দ্রপ্রভা মানে মা ঠাকুরনকে বললেই তিনি দিয়ে দেবেন। আমি বললাম, তারপর তুই কি করলি? আমি আপনার হুকুমে ওই টাকার থলিটা নিয়ে এসেছি। আপনার বাবু নিশ্চয়ই মনে আছে, আমরা দুপুর বেলায় যে মা ঠাকুরনের বাড়ি খেয়েছিলাম, তিনি আর তার বোন আপনার গ্রেপ্তারের কথা শুনেই টাকা বের করে দিল আর বলল যে আপনাকে তাড়াতাড়ি খালাস করে বাড়ি নিয়ে যেতে। আমি কিন্তু আর মরে গেলে ওই বাড়ি যেতে পারবো না বাবু। ওরে বাবা, বড় বাচ্চা বেঁচে এসেছি। আপনি যে এই বন্ধু বান্ধবহীন দেশে অনায়াসে ওই রাজপুরুষের হাত থেকে ছাড়া পেয়ে এসেছেন, বড়ই সৌভাগ্যের কথা বাবু। যাক, কিছু টাকা আমাদের হাতে এলো, কি বলেন বাবু? হতভাগা, তোকে আমি যে কাজের জন্য পাঠিয়েছিলাম তার কথা আগে বল। তা না বলে কি পাগলামি করছিস বলতো? তোর মাথা না আমি মেরে ফাটিয়ে দেব। বাবু আর মারবেন না। মার খেয়ে গা হাত পা আমার একেবারে ব্যথা হয়ে গেল। আমারও ওই ওদের টানাটানিতে। যত তাড়াতাড়ি পারি এখান থেকে পালিয়ে যাব ঠিক করে তোকে যে নৌকোর খবর আনতে পাঠালাম, তার কি করলি? সে কি বাবু, আমি তো আপনাকে এক দণ্ড আগেই সে খবর দিয়েছি।
আপনি তখন রাজপুরুষের হাতে গ্রেপ্তারের ব্যাপারে ব্যস্ত ছিলেন বলে আমার কথায় কানই দিলেন না। তা না হলে তো আমরা কখন রওনা হয়ে যেতে পারতাম। উফ, তোর নির্ঘাত মাথা খারাপ হয়ে গেছে। কি পাগলের মতো যা নয় তাই বকে যাচ্ছিস। আর তোকেই বা দোষ দেব কি করে? আমারও কি আর মাথার কিছু ঠিক আছে? অপরাজিতা ঘরে ঢুকে দরজার কাছে দাঁড়ায়। বাবু সাবধান হন বাবু, ওই দেখুন আবার কোন মা ঠাকুরও নাচছে। হ্যাঁ? বাবু বাবু দেখবেন বাবু, ওই খাবারের লোভ দেখিয়ে কিংবা অন্য ছলে বলে কৌশলে যেন আমাদের না নিয়ে যেতে পারে। বড়বাবু, তুমি এখানে? আমি তোমাকে সারা রাস্তাঘাট খুঁজে খুঁজে হয়রান। শেষে নৃত্যগোপাল আর দর্জি বলল তুমি এই পান্থশালায়। ও মা, এই তো সেই হার। আচ্ছা, তুমি আমাকে যে হার দেবে বলে প্রতিজ্ঞা করেছিলে, এটা কি সেই হার? ভারী সুন্দর হয়েছে। তুমি ঠিক আমার মনের মতন করে তৈরি করিয়েছো। আজ কিন্তু তোমাকে আর ছাড়ছি না। রাত্রিরেও আমার বাড়িতে খেতে হবে। কি হাত ধরলে কেন? ছাড়ো মায়াবিনী কোথাকার, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। তোমাকে আমি সতর্ক করে দিচ্ছি, আর প্রলোভন দেখাবার চেষ্টা করো না। এই মরেছে আবার। বাবু, তুমিও যেমন ঠাট্টা তামাশা ভালোবাসো, তোমার কিংকরটি কিন্তু তার চেয়েও বেশি। সে যাই হোক, এখন তুমি আমার বাড়ি যাবে কিনা বলো, আমি তোমার খাওয়ার আয়োজন করব। বাবু, আমি আপনাকে বারবার সাবধান করছি, এই রাক্ষসীর কথায় ভুলবেন না। এই যে শোনো, তুমি এখান থেকে যাবে কিনা বলো, না গেলে কিন্তু ঘাড় ধরে বের করে দেব। তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক, যে তুমি আমাকে খেতে ডাকছো? দেখে যা মনে হচ্ছে এখানকার স্ত্রী লোকগুলোই ডাকিনি। স্পষ্ট কথাই বলছি, যদি ভালো চাও তো এখান থেকে বিদেয় হও। তোমাকে এতদিন ভদ্র বলেই মনে হতো, কিন্তু আজ তোমার আসল পরিচয় পেলাম। শোনো, দুপুরে আমার বাড়ি খাওয়ার সময় যে আংটিটা তুমি আমার কাছ থেকে নিয়েছিলে, হয় তা ফিরিয়ে দাও, আর না হয় গলার হাতটা দাও। এই জন্মে আর কোনোদিনও আমি তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। এর জন্য যদি আমায় রাস্তায় ভিক্ষে করতে হয় তাও ভালো। বাবু, অন্য ডাইনি ছাড়বার সময় ঝাঁটা, কুলো, শিল, নোড়া পেলেই সন্তুষ্ট হয়ে যায়। এর আবার লোভ বেশি। হয় আংটি দাও, না হয় হার দাও, তবে যাব। বাবু, কিচ্ছু দেবেন না। না, দেবে না? আংটিটা নিয়ে এলো। ওরে ওরে ডাইনি, দূর হ, দূর হ, আমার সামনে থেকে দূর হয়ে যা, তা না হলে মেরে আমি। বাবু, নির্ঘাত তোমার মাথা খারাপ হয়েছে। তা না হলে হঠাৎ এমন ব্যবহার তুমি আমার সঙ্গে করবে কেন? তোমাকে কোনোদিনও আমি এতটুকু রাগ করতে দেখিনি। কেন? কোনোদিন তোমাকে? পাগল না হলে কি মানুষের এমন দশা হয়? এখন বুঝতে পারছি কেন তোমার বউ চন্দ্রপ্রভা দুপুরে বাড়িতে ঢুকতে দেয়নি, দরজা বন্ধ করে রেখেছিল। আমি চন্দ্রপ্রভার কাছে যাচ্ছি, আংটিটা আমায় আদায় করতেই হবে। অত দামি আংটি আমি কিছুতেই ছাড়তে পারবো না। অপরাজিতা তাড়াতাড়ি বেরিয়ে গেল। কিঙ্কর এগিয়ে দরজার কাছে খানিকক্ষণ দেখে নিয়ে ভেতরে এসে বলে, দেখলেন তো বাবু, শক্ত হলেই ওরা নরম, তা না হলে ঠিক আপনাকে ধরে নিয়ে যেত। যত সব বেহায়া ডাইনির দল। রাজপথে জয়স্থলের চিরঞ্জীব আর রাজপুরুষ প্রবেশ করে। আমি নিশ্চয়ই গ্রহের দোষে পড়েছি, তা না হলে শুধু শুধু এই মিথ্যে ঝামেলায় জড়াবো কেন? বসুপ্রিয়ের কাছ থেকে আমি হার নিইনি, অথচ ও আমাকে এই মিথ্যে দোষে দোষী করে ছাড়লো। পাবেন, মহারাজ বাহাদুরের সুবিচারে আপনি নির্দোষী হলে নিশ্চয়ই মুক্তি। সে তো জানি। যাই হোক, তুমি যে আমার সঙ্গে কষ্ট করে বাড়ি পর্যন্ত যাচ্ছ, তার জন্য আমি সত্যিই তোমার কাছে কৃতজ্ঞ। আর বসুপ্রিয়কে বুদ্ধিমানের মতো অন্য রাজপুরুষের সঙ্গে গারদে পাঠিয়ে ভালোই করেছ, তা না হলে সারা রাস্তা হয়তো ঝগড়া করতে করতেই যেত। ওকে আমি ভালো করেই জানি, অহেতুক ঝগড়া করাই ওর অভ্যেস। কিন্তু কিঙ্কর এখনো টাকা নিয়ে এলো না কেন, সেটা তো বুঝতে পারছি না।
তবে ওর না আসার দুটো কারণ হতে পারে। হয় আমার বউ বিশ্বাসই করতে পারেনি যে আমি গ্রেপ্তার হয়েছি, আর তা না হয় সে কিঙ্করের কথায় কানই দেয়নি। আজকাল তার মেজাজটা যেন কিরকম তিরিক্ষে হয়ে গেছে। চলুন না, বাড়ি গেলেই দেখা যাবে কি জন্য দেরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। রাজপুরুষ ও চিরঞ্জীব দুই এক পা এগিয়ে যায়। এমন সময় চিরঞ্জীব জয়স্থলের কিঙ্করকে দেখতে পেল। ওই তো আমার লোক আসছে। হ্যাঁ হ্যাঁ, আসছে, তাতে কোনো সন্দেহ নেই। যাই হোক, বাড়ি পর্যন্ত আর যেতে হলো না। হ্যাঁ, এই যে কিঙ্কর, কিঙ্কর এদিকে আয়, আয় আয়, এদিকে আয়। জয়স্থলের কিঙ্কর প্রবেশ করে, তার হাতে এক গাছি দড়ি। হ্যাঁ বাবু। আরে, তোর দেরি দেখে আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম। যাক বাঁচালি। তোকে যা আনতে বলেছিলাম তা এনেছিস? আগে হ্যাঁ বাবু, তা না নিয়ে কি আমি আপনার কাছে আসতে পারি? এই যে দড়ি। দড়ি? দড়ি দিয়ে কি করব? আরে টাকাটা কই? টাকা আমার কাছে যা ছিল তা দিয়ে তো দড়ি কিনে এনেছি। আশ্চর্য, 500 টাকা দিয়ে তুই দড়ি কিনে আনলি? আপনি আমাকে দড়ি কিনতে পাঠিয়েছিলেন, দড়ি কিনে এনেছি তো। আবার সেই ফাজলামি? দাঁড়া, এই নে, এই নে, এই দড়িটা তোর মা ঠাকুরুনকে দিস। নে। কিঙ্কর কাঁদতে কাঁদতে দূরে লক্ষ্য করে দেখে অপরাজিতা, বিলাসিনী, বিদ্যাধর কবিরাজ ও কয়েকজন লোককে সঙ্গে নিয়ে চন্দ্রপ্রভা এদিকে আসছে। মা ঠাকুরুন, ওই তো মা ঠাকুরুন, মা ঠাকুরুন, তাড়াতাড়ি আসুন। বাবুর যেন আজ কি হয়েছে, আপনাকে হারের বদলে এই দড়ি দিয়েছেন। কি? আবার দড়িটা উপরে তুলে দেখাচ্ছিস? দড়ি নামা, নামা দড়ি। বলতে বলতে কিঙ্করকে আবার মারতে শুরু করলো। বড্ড বার বেড়েছিস তুই। এই দেখ, দেখ কেমন লাগে, দেখ 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 কেমন লাগে। নে, এই দেখ, দেখ কেমন লাগে। হ্যাঁ, এত সাহস? হ্যাঁ, এই নে, এই নে, এই নে। বিলাসিনী, বিদ্যাধর কবিরাজ, অপরাজিতা ও আরো 4-5 জন লোক নিয়ে সামনে আসে চন্দ্রপ্রভা। ওই দেখুন, আপনার স্বামী পাগল হয়েছে কিনা। ওর ব্যবহার, চেহারা, কথা শুনে সত্যি আমার সন্দেহ হচ্ছে। বিদ্যাধর মশাই, আপনি অনেক মন্ত্র জানেন, অনেক ওষুধ জানেন, এখন তাড়াতাড়ি ওকে ভালো করে তুলুন। যত টাকা চাইবেন আমি আপনাকে দেব। হায় কপাল, কোথা থেকে এমন সর্বনেশে রোগ এসে জুটলো। দেখি দেখি বাবু, কি হচ্ছে? কি তোমার হাতটা দাও তো। আরে দাও দাও দাও। কি করছেন? কি নারীর গতিটা কিরকম চলছে দেখবো। তোমার কানটা বাড়িয়ে দাও, আমি দেখছি কান টেনে ছেঁড়া যায় কিনা। নিশ্চয় এর শরীরে ভূত ঢুকেছে, কি? তাই এমন কাণ্ড কারখানা করছে। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি এ ভূত তাড়িয়ে দিচ্ছি। আরে কি হচ্ছে? কি? আরে তো আজকে ধরেছে, 7 দিনের ব্রহ্মদত্তিতে পাওয়া মানুষকে সারিয়ে দিয়েছি। কত ভূত দেখলাম। আরে ফাজলামো করার আর জায়গা পাওনি না? এই রাজপুরুষ, হাতটা শক্ত করে ধরো। আরে টেনে ধরো। হ্যাঁ, ছেড়ে দাও, ভালো করে শক্ত করে ধরো। হাই, শান্ত হও বাবা, শান্ত হও। ওম ওম, ভূত আমার পুত, শাকচুন্নি আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে, করবে আমায় কি? যাও বাবা যাও, ভূত যাও, এখানে রাম লক্ষণের নাম হচ্ছে, যাও। আরে দূর, কি হচ্ছে কি এসব? আর ভণ্ডামি করতে হবে না। দূর হও, দূর হও এখান থেকে, যত সব ভণ্ডের দল। আমার মন্ত্র কার্যই করলো না, তার ভূত ছাড়বে কি করে? ওগো, আগে তো তুমি এমন ছিলে না। আমার নিহাতি পোড়া কপাল, তা না হলে তোমার শরীরে এ পোড়া রোগ ঢুকবে কি করে? পাপি, পাপি, সব পাপি কোথাকার। এই 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 লক্ষ্মী ছাড়া কবরেজ বুঝি আজকাল তোর সঙ্গী হয়েছে? হ্যাঁ, ওর সঙ্গেই আজ দুপুর বেলা সদর দরজা বন্ধ করে আমোদ আহ্লাদ করছিলি। হ্যাঁ, তাই আমাকে বাড়িতে ঢুকতে দিসনি, তাই না? ওকে কথা বলছো? তোমার বাড়িতে ফিরতে একটু দেরি হয়েছিল বটে, কিন্তু তারপর তো আমরা একসঙ্গে বসে খেয়েছি। খাওয়ার পর বাড়িতেই তো তুমি ছিলে, কাউকে না বলে চলে এসেছো। শুধু শুধু আমায় গালাগাল দিচ্ছ কেন গো? বলো,
গালাগাল গালাগাল দিচ্ছি, গালাগাল কেন দিচ্ছি দেখবি? এই এই কি রে কিঙ্কর, এই কিঙ্কর, দুপুরবেলা আমি বাড়িতে খেয়েছি? না বাবু, আজ আপনি বাড়িতে খাননি। দুপুর বেলায় বাড়ির দরজা বন্ধ ছিল কি না? নেত্যগোপাল, নেত্যগোপাল আমাদের তোর মা ঠাকরুনের হুকুমে অপমান করে তাড়িয়ে দিয়েছিল কিনা বল? হ্যাঁ বাবু, হ্যাঁ। কিঙ্কর, তুই সত্যিই প্রভু ভক্ত। তার কথা মতোই কথা বলছিস, কিন্তু এতে যে তার রোগ বেড়েই যাবে। আপনি ওকে অন্যায় কথা বলছেন। ওর মতে কথা না বললে বিপদ হবে। কিঙ্কর তা বেশ ভালোভাবেই জানে। কিঙ্কর, তুই যে বাড়ি থেকে বাবুর জামিনে খালাসের জন্য টাকা থলি নিয়ে এলি, সে টাকা কি করলি? আমি তো বাড়িতে টাকা আনতে যাইনি, আমি বাজারে দড়ি কিনতে গেছিলাম। কি? বিলাসী আমার সঙ্গে ছিল, বিলাসী জানে। হ্যাঁ, আমি নিজের হাতে তোকে টাকা দিয়েছি। বাবু, এরা সবাই আমায় মিথ্যে দোষী করছে। দেখুন, বাবু আর চাকর দুজনকেই ভূতে ধরেছে। হ্যাঁ, কি? এখন এদের অন্ধকার ঘরে বেঁধে রাখতে পারলেই প্রতিকার হবে। যাতে ভালো হয় তাই করুন। ওরে ওরে শয়তানি, তোর পেটে পেটে এত বুদ্ধি ছিল? তোকে আমি আমার জীবনের একমাত্র অবলম্বন বলে জানতাম, আর আজ দেখছি তুই কাল সাপের চেয়েও ভয়ঙ্কর। সকলের সামনে আমায় পাগল, ভূতে ধরা রুগী বলে প্রমাণ করে বেঁধে নিয়ে অন্ধকার ঘরে খুন করবি। তোর অভিসন্ধি আমি বুঝতে পেরেছি। দাঁড়া দাঁড়া। ছুটে চন্দ্রপ্রভার দিকে এগিয়ে যেতে চেষ্টা করে, কিন্তু রাজপুরুষ তাকে ধরে ফেলে। তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? কিঙ্করকে আর ওকে বেঁধে নিয়ে চলো। ছাড়ো ছাড়ো, দাঁড়া দাঁড়া, একবার ছাড়া পাই তোকে কেটে আমি টুকরো টুকরো করে ফেলবো। তোর এত সাহস? মাটা করুন, আমাকে ভূতে ধরেনি, আমায় ছেড়ে দিন, আমায় প্রাণে মারবেন না। মাটা করুন, মাটা করুন। কেমন এবার ভূত বাপ বাপ করে পালাবে? এই যে রাজপুরুষ, আমি এখন তোমার গ্রেপ্তারে আছি। এই অবস্থায় তোমার কাছ থেকে আমাকে এরা ছিনিয়ে নিয়ে গেলে তুমি বিপদে পড়বে। উনি আমার গ্রেপ্তারে আছেন, সুতরাং আপনারা ওকে নিয়ে যেতে পারেন না। রাজপুরুষ, আপনি নিজের চোখে সব দেখছেন, শুনছেন, তবে এমন কথা কেন বলছেন? হ্যাঁ, আপনি অন্যায় অনুযোগ করছেন। ওনাকে ছেড়ে দিলে আমি 500 টাকার দায় পড়ব। আমি ধর্মের নামে শপথ করে বলছি, আমি আপনাকে 500 টাকা দিয়ে দেব। আপনি ওকে দয়া করে ছেড়ে দিন। টাকা শোধ না হওয়া পর্যন্ত আমি আপনার কাছ থেকে যাব না। হলো তো? বিদ্যাধর মশাই, যান, আপনারা ওকে সাবধানে নিয়ে চলে যান। বিলাসী, তুই আমার সঙ্গে থাক। আচ্ছা। বিদ্যাধর ও সঙ্গের লোকজন বন্দী চিরঞ্জীব আর কিঙ্করকে নিয়ে বেরিয়ে যেতে উদ্যত হলো। ওরে ওরে পেতনি, তোর এত বড় বুদ্ধি, এত বড় মতলব! একবার ছাড়া পেলে তোর চোখ দুটো আমি উপড়ে ফেলতাম, শয়তানি! আমি একটু জল খাবো। ছাড়ো ছাড়ো। বন্দী চিরঞ্জীব আর কিঙ্করকে নিয়ে বেরিয়ে গেল। এবার আমাকে বলুন তো, ব্যাপারটা কি হয়েছে? আপনি বসুপ্রিয় স্বর্ণকারকে চেনেন? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করে চিনি। উনি আমাদের খুব পরিচিত। আমার বিয়ের সময় উনিই তো আমার সব গয়না গড়িয়ে দিয়েছিলেন। তারপর আমরা যে যা গয়না গড়াই সবই ওনার কাছ থেকেই গড়াই। এই যে বিলাসিনীর কানে যে দুল রয়েছে, উনি গত মাসেই তৈরি করে দিয়েছেন। কিন্তু তার সঙ্গে কি করে গন্ডগোল হলো? টাকা নিয়ে। কত টাকা নিয়ে এই ব্যাপার হলো জানেন? 500 টাকা নিয়ে। 500 টাকা? 500 টাকার একটা থলি আমি একটু আগে কিঙ্করের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছি। সে টাকাটাও কি করলো কে জানে। মাথাটা তো খারাপ হয়ে গেছে, কোথায় ফেলে দিল কে জানে। আচ্ছা, এই টাকাটা ধার হলো কিভাবে আপনি জানেন? বসুপ্রিয় এক ছড়া হার গড়িয়ে দিয়েছিল। আমার জন্য হার গড়তে দিয়েছিল জানি, কিন্তু সে হার তো আমি কখনো চোখেও দেখিনি। উনি আমার বাড়িতে গিয়ে আমার কাছ থেকে একটা আংটি নিয়ে পালিয়ে গেছেন। শেষে সারা শহর খুঁজতে খুঁজতে প্রিয়তোষ বাবুর পান্থশালায় গিয়ে দেখা মিলল। তখন ওর গলায় বেশ সুন্দর এক ছড়া হার ছিল, একেবারে নতুন। হারটা আবার এখন গলায় দেখলাম না। হারটাই বা কোথায় ফেললো?
রাস্তায় পাগল ভেবে কেউ হয়তো কেড়েও নিয়ে যেতে পারে। ও ভগবান, কি মুশকিলে যে পড়লাম। শোন না, আগে একবার বসুপ্রিয় বাবুর কাছে চল, তার দেনাটা মিটিয়ে দিয়ে তারপর যা হোক একটা কিছু মতলব করা যাবে। হ্যাঁ তাই চল, আমাদের বসুপ্রিয় বাবুর কাছে নিয়ে চলুন। তার কাছে গেলে আমরা সব কথার খুঁটিনাটি জানতে পারবো। বেশ, তাই চলুন। হেমকুটের চিরঞ্জীব ও কিঙ্কর তলোয়ার হাতে আসে। দূর হয়ে যা, দূর হয়ে যা পথের মাঝখান থেকে। এই এই শয়তানের দল, দূর হয়ে যা, দূর হয়ে যা, যা যা যা, দূর হয়ে যা, যা যা। কি করে সম্ভব? কি করে সম্ভব বলুন দেখি? এর মধ্যে দড়ি কেটে পালিয়ে আসছে। হ্যাঁ, কি করে হয়? কি করে হয় বলুন দেখি? সম্ভব? হ্যাঁ, সত্যি তো, এটা তো অসম্ভব ব্যাপার। না না, পালা মায়াবিনী রাক্ষসীর দল, তা না হলে তরোয়াল দিয়ে শেষ করে ফেলবো। ও কি, ওরা তলোয়ার খুলে ছুটে আসছে। ডাক ডাক, সবাইকে ডাক, ওদের আবার বেঁধে ফেলুক। কে আছো কোথায়? ছুটে এসো, ছুটে এসো, রক্ষে করো গো। ওরা একে পাগল, তারপর হাতে খোলা তলোয়ার। এখন বাঁধতে চেষ্টা করলে আমাদের খুন করতে পারে। চলুন চলুন, এখন পালাই আমরা, তাছাড়া আর কোনো উপায় নেই। সকলে হুড়মুড় করে ছুটে পালিয়ে যায়। কই কই, কোথায় গেল সবাই? কোথায় গেল? হ্যাঁ, দেখলি তো কিঙ্কর, ডাইনিগুলো তলোয়ারকে কেমন ভয় করে, দেখেই পালিয়েছে। আপনার রাক্ষসী বউটাও কেমন ছুটে পালালো বাবু। হ্যাঁ, রাক্ষসী বটে। আর ওই বউয়ের বোনটা? হ্যাঁ হ্যাঁ, রাক্ষসী তো। বিলাসিনী হঠাৎ সাহস সঞ্চয় করে হাসি হাসি মুখে আস্তে আস্তে প্রবেশ করে। চিরঞ্জীবের দিকে লক্ষ্য করে ডাকে, জামাই বাবু শুনুন। হ্যাঁ, কিঙ্কর বিলাসিনীকে দেখে ভয় পেয়ে বোবা হয়ে আস্তে আস্তে পিছিয়ে যায়। কিন্তু চিরঞ্জীব বিলাসিনীকে দেখে কি বলবে বা কি করবে ঠিক করতে না পেরে নিজের অজ্ঞাতে হাতে তলোয়ারটা নিয়ে দুই এক পা বিলাসিনীর দিকে এগিয়ে গিয়ে, বিলাসিনী, বিলাসিনী শোনো। বিলাসিনী তলোয়ার দেখে ভয় পেয়ে চিৎকার করে ওঠে। ভয় পেয়ে ছুটে বেরিয়ে যায় বিলাসিনী। ও মা গো, হাতে যে তলোয়ার, পালাও। যা, পালিয়ে গেল। চিরঞ্জীব হাতের তলোয়ারটা দেখে নিজেকে ধিক্কার দিয়ে বলে ওঠে, এই সবই তলোয়ারের জন্য। ধত্তারি! তলোয়ারটা ছুঁড়ে ফেলে দেয়। জয়স্থলে মন্দিরের সামনেই রাজপথ। মন্দিরের ভেতর থেকে কাঁসর ঘণ্টার শব্দ কানে আসে। কথা বলতে বলতে বসুপ্রিয় স্বর্ণকার ও বণিক উগ্রসেন আসে, আর তাদের পেছনে পেছনে আসে একজন রাজপুরুষ। আপনাকে টাকা দিয়ে আদায় করতে যে এত কষ্ট হবে তা আমি স্বপ্নেও ভাবিনি। হয়তো এই টাকার গন্ডগোলের জন্য আজ আমার যাওয়াই হবে না। প্রয়োজন মতো আপনার কাছ থেকে টাকা নিয়ে সময় মতো শোধ দিতে না পেরে লজ্জায় মরে যাচ্ছি। চিরঞ্জীব বাবু যে আমার সঙ্গে এমন ব্যবহার করবেন তা ভাবতেই পারছি না। আপনি হয়তো মনে করতে পারেন আমি আপনাকে মিথ্যে কথা বলছি, কিন্তু ধর্মের নামে শপথ করে বলছি, 4 ঘন্টা আগে আমি নিজে ওনার হাতে হাতটা দিয়েছি। উনি অবশ্য সে সময় আমাকে টাকা দিতে চেয়েছিলেন। আমি বললাম পরে নেব, তার জন্য কি আছে। উনি বললেন এখন না নিলে পরে নাও পেতে পারেন। কি জন্যে যে কথা বলেছিলেন জানি না। আচ্ছা, এই চিরঞ্জীব বাবু লোক কেমন? এই জয়স্থলে ওনার মতো দ্বিতীয় লোকটি নেই। আবাল বৃদ্ধ বনিতা সকলেই ওনাকে জানে, ভালোবাসে, পরের উপকারের জন্য অকাতরে টাকা দান করেন। অথচ উনি আমার সঙ্গে যে ব্যবহার করলেন তা কেউ বিশ্বাসই করবে না। হ্যাঁ, এখানে আর অনর্থক দাঁড়িয়ে কি হবে, চলুন এগোনো যাক। বসুপ্রিয় ও উগ্রসেন যাওয়ার সময় দূরে হেমকূটবাসী চিরঞ্জীব ও কিঙ্করকে দেখতে পেলেন। আরে বসুপ্রিয় বাবু, চিরঞ্জীব বাবু যেন এদিকেই আসছেন। আরে হ্যাঁ, ওই তো আসছেন। আর লক্ষ্য করে দেখুন, আমার তৈরি হারটাও ওনার গলায় রয়েছে।
অথচ বুঝুন উনি আপনার সামনেই কিছুক্ষণ আগে বলেছিলেন হার পাননি। তাই নিয়ে কত কথা কাটাকাটি ঝগড়াঝাটি পর্যন্ত হয়ে গেল। আরে ও চিরঞ্জীব বাবু, চিরঞ্জীব বাবু, এই যে এদিকে 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 আসুন, এদিকে এদিকে। হেমকুটের চিরঞ্জীব ও কিঙ্করের প্রবেশ। চিরঞ্জীবের গলায় হার। চিরঞ্জীব বাবু, আজ আপনার রকম সকম দেখে আমার বুদ্ধি লোপ পেয়ে গেছে। আপনি শুধু শুধুই আমাকে কষ্ট দিচ্ছেন, এতে আপনার অপযশই হচ্ছে। আপনি এখন রাজপথে হার পরে ঘুরে বেড়াচ্ছেন, অথচ তখন শপথ করে বললেন হার পাননি। আপনার এই ব্যবহারের জন্য উগ্রসেন মহাশয়ের আজ বিদেশ যাওয়া হলো না। তখন বলেছেন হার পাননি, এখন আবার কি বলবেন কে জানে। আমি তো আপনার কাছ থেকে হার পেয়েছি, এই কথা তো আমি একবারও অস্বীকার করিনি। আপনি শুধু শুধু আমাকে দোষ দিচ্ছেন কেন? নিশ্চয়ই আপনি অস্বীকার করেছেন, আর হার পাননি বলে বারবার শপথ পর্যন্ত করেছেন। কি? আমি শপথ করেছি? এ কথা কে শুনেছে? এটা খুবই দুঃখের কথা যে আজও আপনার মতো লোক ভদ্র সমাজে স্থান পায়। শুনুন, আপনি অত্যন্ত নীচ ও ছোট লোক, তাই এ কথা বলতে পারলেন। যত বড় মুখ নয় তত বড় কথা। আমি ভদ্র কি অভদ্র তার শিক্ষা আমি দিচ্ছি। একি উনি তো তলোয়ার বার করলেন। চিরঞ্জীব তলোয়ার বের করে। উগ্রসেনও দ্বিধা না করে তলোয়ার বের করল। হন্তদন্ত হয়ে চন্দ্রপ্রভা, বিলাসিনী, অপরাজিতা ও তাদের লোকজন এলো। কি ধর্মের দোহাই, আপনারা ওকে আঘাত করবেন না, ওর মাথা খারাপ হয়ে গেছে। এই সময় রাগ করলে অন্যায় হবে। আমি ওর হয়ে ক্ষমা চেয়ে বলছি। আপনি তলোয়ার নামান, তলোয়ার নামান। তোমরা আস্তে আস্তে কৌশল করে ওর হাত থেকে তলোয়ার কেড়ে নাও। বাবু আর কিঙ্করকে বেঁধে বাড়ি নিয়ে চলো। বাবু, আবার সেই মায়াবিনী মা ঠাকুরন এসছেন, আমাদের বেঁধে বাড়ি নিয়ে যেতে বলছেন। আসুন আসুন, চল চল চল, আমরা এই মন্দিরের মধ্যে ঢুকে পড়ি। এই মন্দিরে? চল চল চল, তাহলে কেউ আর আমাদের উপর অত্যাচার করতে পারবে না। চলুন চলুন চলুন, চল চল চল। চিরঞ্জীব আর কিঙ্কর মন্দিরের মধ্যে ঢুকে গেল। সকলে পালালো পালালো করে চিৎকার করে ওঠে। আরে তোমরা ধরো, আরে পালিয়ে গেল তো। মন্দিরের মধ্যে ঢুকে গেল। চন্দ্রপ্রভা, বিলাসিনী, অপরাজিতা ও সঙ্গের লোকজন মন্দিরের দ্বার দেশে এসে দাঁড়ায়। গন্ডগোল শুনে রাস্তার লোকজনও ভিড় করে। বৃদ্ধা তপস্বিনী মন্দিরের দরজায় এসে দাঁড়ালেন। তোমরা কি জন্য এখানে গন্ডগোল করছো? আমার উন্মাদগ্রস্ত স্বামী পালিয়ে গিয়ে মন্দিরের মধ্যে ঢুকেছে। আপনি দয়া করে আমাকে আর আমার লোকজনদের ভেতরে যেতে দিন, আমরা তাকে বেঁধে বাড়ি নিয়ে যাব। কতদিন তোমার স্বামী এই দুর্দান্ত রোগে ভুগছেন? এই 5-7 দিন ধরে। তাকে সবসময় বিরক্ত, অন্যমনস্ক, চিন্তাগ্রস্ত দেখি, কিন্তু আজ দুপুর থেকে একেবারে মাথাটা খারাপ হয়ে গেছে। এই তোমরা ভেতরে গিয়ে ওকে আর কিঙ্করকে বেঁধে সাবধানে নিয়ে এসো। চন্দ্রপ্রভার লোকজন মন্দিরের দিকে এগিয়ে যেতেই, তোমরা দাঁড়াও। শোনো মা, তোমার একটা লোকও মন্দিরের মধ্যে ঢুকতে পারবে না। তবে আপনি আপনার লোকদের বলুন যে তারা যেন ওকে বেঁধে আমার কাছে এনে দেয়। তাও হবে না। তিনি যখন এই মন্দিরে আশ্রয় নিয়েছেন, তখন যতক্ষণ বা যতদিন খুশি এই মন্দিরে তিনি স্বচ্ছন্দে থাকবেন। আমি তার চিকিৎসার, শুশ্রূষার সব ভার নিচ্ছি। তিনি সুস্থ হয়ে উঠলে আপনিই বাড়ি ফিরে যাবেন। এই অবস্থায় আমি তাকে তোমার কাছে ছেড়ে দিতে পারি না। আপনি অন্যায় কথা বলছেন। আমি যেমন যত্ন করে তার চিকিৎসা করাবো, শুশ্রূষা করব, অন্যের পক্ষে তা কখনোই সম্ভব নয়। আপনি তাকে আমার কাছে দিয়ে দিন। এত উতলা হচ্ছ কেন মা? ধৈর্য ধরো। আমি অনেক রকম মন্ত্র, ওষুধ, চিকিৎসা জানি, আর এ পর্যন্ত বহু লোকের শারীরিক, মানসিক রোগও সারিয়েছি। আমার মনে হয় খুব অল্প দিনের মধ্যেই আমি তোমার স্বামীকে সারিয়ে বাড়িতে পাঠিয়ে দিতে পারবো। আর এই দেব মন্দিরের প্রচলিত নিয়ম অনুসারে যখন তোমার স্বামী এখানে আশ্রয় নিয়েছেন,
তখন জোর করে তাকে এখান থেকে বের করে দিতে পারি না। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। তোমার স্বামীর সেবা শুশ্রূষার কণা মাত্রও ত্রুটি এখানে হবে না। আমি আমার স্বামীকে ছেড়ে এখান থেকে যাব না। আপনি আমার অনিচ্ছায় এবং অসম্মতিতে তাকে এখানে আটকে রেখেছেন। তুমি অনর্থক আমার সঙ্গে তর্ক করছো। আমি এক কথাই বলছি, তোমার স্বামী সুস্থ না হলে তাকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। তপস্বিনী মন্দিরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। দিদি, আর এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করে কি হবে? চল, এই তপস্বিনীর অন্যায় ব্যবহারের কথা রাজা বাহাদুরের কাছে বললে তিনি নিশ্চয়ই এর একটা সুবিচার করবেন। হ্যাঁ, তুই সত্যি বুদ্ধিমানের মতো কথা বলেছিস। তিনি যতক্ষণ না নিজে এসে জোর করে এই মন্দির থেকে আমার স্বামীকে ধরে আমার হাতে দেবেন, ততক্ষণ পর্যন্ত আমি তার পা ছাড়বো না। আমি কেঁদে ভাসিয়ে দেব। আপনারা আর কিছুক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করলে মহারাজের সঙ্গে এখানেই দেখা হবে। সন্ধ্যের একটু আগেই তিনি এই পথ দিয়ে বদ্ধভূমিতে যাবেন। কি জন্যে সময় বদ্ধভূমিতে যাবেন? আপনি কি শোনেননি? হেমকূটের এক বৃদ্ধ বণিক জয়স্থলের এলাকায় প্রবেশ করেছিলেন। সেই অপরাধে তার প্রাণদণ্ডের আদেশ হয়েছে। তার শিরচ্ছেদনের সময় মহারাজ বাহাদুর স্বয়ং বদ্ধভূমিতে উপস্থিত থাকবেন। দিদি, মহারাজ বাহাদুর মন্দিরের সামনে এলেই তুই তার পা ধরে বিচার চাইবি। কোনো মতেই ভয় পাস না। ওই তো মহারাজ বাহাদুর আসছেন। আসছেন। মহারাজ বিজয় বল্লভ, রাজপুরুষগণ, বন্দী সোমদত্ত ও বিরাট খাঁড়া হাতে ঘাতক আসে। সকলে মাথা নিচু করে জোড় হাতে প্রণাম করল রাজা বাহাদুরকে। কি হয়েছে এখানে? এত ভিড় কেন? এই মন্দিরের তপস্বিনী মা আমার উপর ভীষণ অত্যাচার করেছেন। আপনাকে দয়া করে এর বিচার করতেই হবে। তিনি তো ধর্মশীলা প্রবীণা নারী একজন, লোক তো নন। তুমি কি জন্যে তার বিরুদ্ধে এমন অন্যায় অত্যাচারের অভিযোগ করছো ঠিক বুঝতে পারছি না। একটু মনোযোগ দিয়ে শুনলেই আপনি সব বুঝতে পারবেন। আপনি যার সঙ্গে আমার বিয়ে দিয়েছেন, মানে আমার স্বামী আর তার চাকর কিঙ্কর, দুজনেই পাগল হয়ে গেছে। রাজপথে লোকের বাড়িতে অত্যাচার পর্যন্ত শুরু করেছে। এই খবর শুনে আমরা অনেক কষ্ট করে ধরে দুজনকে বেঁধে বাড়ি পাঠিয়ে দিই। কোনো কারণে বসুপ্রিয় স্বর্ণকারের বাড়ি যাচ্ছি, হঠাৎ দেখি কিঙ্কর আর ও বাঁধন কেটে পালিয়ে আসছে। আমরা ধরতে চেষ্টা করতেই তলোয়ারের ভয় দেখিয়ে পালিয়ে যায়। এখন অনেক লোকজন জোগাড় করে এদিকে আসতেই ওরা মন্দিরের মধ্যে ঢুকে পড়েছে। তপস্বিনী মাকে বললাম আমার স্বামীকে আমার হাতে দিতে, কিন্তু উনি কিছুতেই রাজি হলেন না। আমরা এখন নিশ্চিন্তে কি করে বাড়ি থাকি বলুন? আপনাকে এর একটা বিহিত করতেই হবে, তা না হলে কিছুতেই আপনার পা ছাড়বো না। তপস্বিনী মাকে আমার প্রণাম জানিয়ে বলো আমি তার সঙ্গে একটু দেখা করতে চাই। রাজপুরুষ মন্দিরের দরজার কড়া নাড়ল, আর চন্দ্রপ্রভাকে মাটি থেকে তুলে নিয়ে বিজয় বল্লভ বললেন, ওঠো ওঠো মা, ওঠো, কেঁদো না। আমি এর একটা মীমাংসা করেই তবে এখান থেকে যাব। ছুটতে ছুটতে নৃত্য গোপাল আসে। মা ঠাকুরন, মা ঠাকুরন, মা ঠাকুরন, যদি প্রাণে বাঁচতে চান তো কোনো জায়গায় তাড়াতাড়ি লুকিয়ে পড়ুন। কেন? বাবু আর কিঙ্কর দড়ি কেটে বেরিয়ে চাকর চাকরানীদের মারধর করে শেষে বেঁধে রেখেছেন। বিদ্যাধর মশাইয়ের দাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন। তার উপর যা রাগ দেখলাম তাতে বোধহয় খুনই করে ফেলবেন। এখন যা হয় করুন। কি সব বলছিস? তোর বাবু আর কিঙ্কর এই মন্দিরের মধ্যে ঢুকেছে? কি বলছিস পাগলের মতো? ঠাকুরন বুঝি রসিকতা করছেন? তোর রসিকতা বের করছি। মিথ্যে কথা বলবার জায়গা পেলি না? ও মা ঠাকুরন, আমি মিথ্যা কথা বলিনি। তার রাগ দেখে আমি ভয়ে এক দৌড়ে আপনার কাছে পালিয়ে এসেছি। জয়স্থলের চিরঞ্জীবের গলা শোনা গেল। কোথায় কোথায় সেই শয়তানি? চন্দ্রপ্রভা কান পেতে চিরঞ্জীবের গলার আওয়াজ উপলব্ধি করে ভয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। তার অবস্থা দেখে বিজয় বল্লভ বললেন, মহারাজ, তোমার কোনো ভয় নেই মা, তুমি আমার কাছে এসে দাঁড়াও। রক্ষকগণ, তোমরা কাউকে আমাদের কাছে আসতে দেবে না। মহারাজ,
কি আশ্চর্য দেখুন, একটু আগে আমরা নিজের চোখে দেখলাম ওরা মন্দিরের মধ্যে ঢুকলো। এই মন্দিরের এই একটি দরজা ছাড়া বেরোবার আর কোনো পথই নেই। দরজার কাছে আমরা সকলে দাঁড়িয়ে, অথচ পরিষ্কার দেখা যাচ্ছে ওরা দুজন এদিকেই ছুটে আসছে। এ কি করে সম্ভব? ছুটতে ছুটতে পাগলের মতো জয়স্থলের চিরঞ্জীব ও জয়স্থলের কিঙ্কর তলোয়ার হাতে প্রবেশ করল। মহারাজকে দেখে তলোয়ার খাপে ঢুকিয়ে রেখে বলে, দোহাই দোহাই মহারাজের, আজ আমি যেভাবে লাঞ্ছিত ও অপমানিত হয়েছি তা জীবনেও ভুলবো না। আমার উপর যে অত্যাচার করা হয়েছে তা বলবার নয় মহারাজ। আমার স্ত্রী চন্দ্রপ্রভা যে আপনার পাশে অত্যন্ত সাধু মানুষটির মতো দাঁড়িয়ে আছেন, তার মতো দুশ্চরিত্রা নারী আমি কখনো দেখিনি। ইদানিং ও কতগুলো খারাপ লোকের সঙ্গে মিশতে শুরু করেছে, আর তাদের কুমন্ত্রণায় আমাকে একরকম পাগল করে দিয়েছে। আপনি নিরপেক্ষ হয়ে যদি এর একটা বিচার না করেন, তবে আমি আত্মঘাতী হব। তোমার উপর কি অত্যাচার হয়েছে আমায় বলো, আমি নিশ্চয়ই তার প্রতিকার করব। মহারাজ আজ দুপুর বেলায় আমাকে বাড়িতে ঢুকতে দেয়নি, খেতে দেয়নি, সদর দরজা বন্ধ করে রেখেছিল। আর সেই সময় ও কতগুলো ইতর লোককে নিয়ে আমোদ আহ্লাদ করেছে। এ কথা যদি সত্যি হয়, তবে স্ত্রী লোকের পক্ষে এর চেয়ে গুরুতর অপরাধ আর কিছুই নেই। চন্দ্রপ্রভা, এ বিষয়ে তোমার কিছু বলবার আছে? মহারাজ, আমার স্বামী অবান্তর কথা বলেছে। আজ দুপুর বেলায় ও, আমি আর বিলাসী একসঙ্গে বসে খেয়েছি। এ কথা যদি মিথ্যে হয়, তবে আমার নরকেও যেন স্থান না হয়। হ্যাঁ মহারাজ, আমরা তিনজনে একসঙ্গে বসে খেয়েছি। দিদি একটাও মিথ্যে কথা বলেনি। কিঙ্কর, তুই কিছু জানিস? মহারাজ, এদের মতো মিথ্যেবাদী মেয়ে আমি ভূভারতেও দেখিনি। এরা দুজনেই মিথ্যে কথা বলছে মহারাজ। এদের কথা বিশ্বাস করবেন না মহারাজ। সারা দুপুর চিরঞ্জীব বাবু আমার সঙ্গেই ছিলেন। চিরঞ্জীব বাবু উন্মত্তই হোক আর পাগলই হোক, উনি যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ সত্যি। হ্যাঁ মহারাজ, ও দুপুরবেলায় আমার বাড়িতেই খাওয়া দাওয়া করে। ওই সময় আমার আঙুল থেকে একটা আংটি খুলে নিয়েছিল। মহারাজ এই দেখুন, এই যে সেই আংটি। মহারাজ, ওই আংটিটা নিয়ে আমায় একছড়া হার দেবে বলেছিল, কিন্তু পরে রাস্তায় দেখা হলে আমায় হার তো দিলই না, উপরন্তু নানা ধরনের খারাপ গালিগালাজ পর্যন্ত করেছে। আমার মনে হয় তখন থেকেই ওর মাথা খারাপ হয়েছে। মহারাজ, আমি সত্যি পাগল বা উন্মত্ত কিছুই হইনি। তবে এরা আমার সঙ্গে যে ব্যবহার করেছে, তাতে একটা মানুষের পাগল হওয়ারই কথা। অপরাজিতার বাড়ি খাওয়া দাওয়ার পর বসুপ্রিয়র হার আনতে দেরি হচ্ছিল বলে ওর বাড়ি যাব। এমন সময় বসুপ্রিয়র সঙ্গে দেখা হতেই ও বলে কিনা, কিছুক্ষণ আগে আপনাকে যে হারটা দিয়েছি তার দাম দিন। কিন্তু জগদীশ্বর সাক্ষী, এ পর্যন্ত আমি হার চোখেই দেখিনি। আমি সাক্ষী, বসুপ্রিয় মশাই আপনাকে হার দিয়েছেন। মহারাজ মিথ্যে কথা। তারপর শুনুন, বসুপ্রিয় এক রাজপুরুষকে দিয়ে আমাকে বন্দি করে কারাগারে নিয়ে যেতে চাইল। আমি তখন নিরুপায়। এমন সময় কিঙ্করকে রাস্তায় দেখতে পেয়ে ওকে বাড়ি থেকে টাকা আনবার জন্য পাঠালাম। বাবু, আপনি আমাকে মা ঠাকুরনের কাছ থেকে টাকা আনবার জন্য পাঠাননি? আরে লক্ষ্মী ছাড়া, মিথ্যে কথা বলিস না। না বাবু, মিথ্যে কথা নয়। যাই হোক, চিরঞ্জীব, তুমি বলো তারপর কি হয়েছে? মহারাজ, কিঙ্করের টাকা আনতে দেরি হওয়াতে রাজপুরুষকে সঙ্গে নিয়ে বাড়িতে টাকা আনতে যাব। এমন সময় পথে চন্দ্রপ্রভা, বিলাসিনী আরো ওদের সঙ্গের কতগুলো বদ চরিত্রের লোকজন আমাকে আর কিঙ্করকে বেঁধে বাড়ি নিয়ে এক অন্ধকার ঘরের মধ্যে আটকে রেখেছিল। ওদের দলের পান্ডা হচ্ছে বিদ্যেধর নামে এক লম্পট কোবরেজ। তারপর আমি আর কিঙ্কর অনেক কষ্ট করে দাঁত দিয়ে দড়ি কেটে পালিয়ে আপনাদের কাছে এসে আশ্রয় নিয়েছি। এর একটা কথাও মিথ্যে হলে আপনি আমাকে প্রাণদণ্ডে দণ্ডিত করবেন। চন্দ্রপ্রভা, বিলাসিনী, বসুপ্রিয়, তোমরা শুধু বৃদ্ধা তপস্বিনী মাকে দোষ দিচ্ছিলে কেন? তবে চিরঞ্জীব আর কিঙ্কর তো বাড়িতে ছিল আর তোমাদের সামনেই দাঁড়িয়ে আছে।
একটু আগে আমরা নিজের চোখে দেখেছি ও আর কিঙ্কর এই মন্দিরের মধ্যে ঢুকেছে। হ্যাঁ মহারাজ, এ কথা সত্যি মহারাজ? তখন ওনার গলায় আমার হারটা ছিল মহারাজ। আমিও দেখেছি। কিন্তু এখন তো ওর গলায় হার নেই। আর যদি মন্দিরের মধ্যে ঢুকে থাকে তবে বেরোবেই বা কিভাবে? চন্দ্রপ্রভা, বিলাসিনী। কি জানি মহারাজ, বেরোবার আর তো দরজা নেই। আমি এমন ঘটনা কখনো শুনিও নি, দেখিও নি। আমার মনে হয় তোমাদের সকলেরই মাথা খারাপ হয়ে গেছে, আর তোমরা সকলে মিলে চেষ্টা করছো যাতে আমার মাথাটা খারাপ হয়। তপস্বিনী মাকে ডাকো, তিনি কি বলেন দেখি। মহারাজ, যদি অনুমতি দেন, আমার একটা কথা বলার আছে। স্বচ্ছন্দে বলো, সংকোচ করো না। মহারাজ, এই ভিড়ের মধ্যে আমি একজন পরম আত্মীয়কে খুঁজে পেয়েছি। সে টাকা দিয়ে আমাকে বাঁচাতে পারে। সোমদত্ত, যদি কোনো উপায়ে তোমার প্রাণ রক্ষা পায় তবে আমি যে কি পরিমাণ আনন্দিত হব তা বলে বোঝাতে পারবো না। তুমি তোমার আত্মীয়কে জিজ্ঞেস করো 5,000 টাকা দিতে পারবে কিনা। বাবা, তোমার নাম চিরঞ্জীব, আর তোমার পাশের অনুচরের নাম কিঙ্কর না? হ্যাঁ। তুমি আমায় চিনতে পারছো না বাবা? দেখুন মশাই, আমি আপনাকে ঠিক চিনতে পারছি না, আর আগে কখনো আপনাকে দেখিও নি। 7 বছর আগে তোমার সঙ্গে আমার ছাড়াছাড়ি হবার পর দুশ্চিন্তায়, দুর্ভাবনায় আমার চেহারার হয়তো পরিবর্তন ঘটেছে, কিন্তু আমার গলার স্বর শুনেও তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমার বাবা। আরে দূর মশাই, 7 বছর কেন, জন্মাবধি আপনার সঙ্গে আমার দেখা হয়নি। জ্ঞান হওয়া অবধি আমি তো এই জয়স্থলেই আছি, এ কথা মহারাজ বাহাদুর আর এ দেশের সকলেই জানেন। ও আমার দুর্ভাগ্য। কিঙ্কর, তুইও আমাকে চিনতে পারলি না? মশাই, আপনি আবার আমায় ঝামেলায় ফেললেন। আমি আপনাকে দেখিনি, আর চিনব কি করে? আমি স্পষ্ট বুঝতে পারছি সোমদত্ত, শোকে, দুর্ভাবনায় আর প্রাণদণ্ডের ভয়ে তোমার বুদ্ধি লোপ পেয়েছে, তাই তুমি এই সমস্ত কথা বলছো। মন্দিরের দরজা খুলে তপস্বিনী বেরিয়ে এলো। মহারাজকে দেখে ভক্তি ভরে করজোড়ে নমস্কার করে বলেন, মহারাজ, এরা দুজন বিদেশির ওপর ভীষণ অত্যাচার করেছে, আপনাকে এর বিচার করতেই হবে। ভাগ্যিস বিদেশিরা আমার মন্দিরে আশ্রয় নিয়েছিল, তা না হলে ওদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারত। আমি নিশ্চয়ই এর বিচার করব। হঠাৎ তপস্বিনীর দৃষ্টি বিজয় বল্লভের পাশে হাত বাঁধা সোমদত্তের উপর পড়ে। এক দৃষ্টিতে সোমদত্তের দিকে তাকিয়ে আস্তে আস্তে এগিয়ে এসে বলেন, এ কে? বণিক সোমদত্ত। বন্দি করে কোথায় নিয়ে যাচ্ছেন মহারাজ? বদ্ধভূমিতে। হেমকূটের অধিবাসী জয়স্থলের এলাকায় প্রবেশ করেছে, তাই প্রাণদণ্ডের আদেশ হয়েছে। না না, তা হতে পারে না। আমাকে যে যা খুশি শাস্তি দিক, আমি এর হাতের দড়ি খুলে দিচ্ছি। আপনার মনে আছে, আপনি লাবণ্যময়ী নামে একটা মেয়েকে বিয়ে করেছিলেন? তারই গর্ভে একই চেহারায় 2 যমজ ছেলে হয়। হ্যাঁ, আমার মনে আছে। আমি সেই লাবণ্যময়ী, এখনো বেঁচে আছি। তুমি লাবণ্যময়ী? তুমি আজও বেঁচে আছো? এ জীবনে যে কোনোদিন আর তোমার দেখা পাবো তা ভাবিনি। রাস্তায় ঘাটে, নগরে নগরে আমি তোমাদের খুঁজে বেরিয়েছি, কিন্তু কোথাও তোমাদের দেখা পেলাম না। শেষে এইখানে দেখা হলো। আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। না 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 না, এ হতে পারে না। আচ্ছা, তুমি যদি সত্যি লাবণ্যময়ী হও, তাহলে বলো, সেই শিশু চিরঞ্জীব আর কিঙ্কর আজ কোথায়?
তুমি আমায় বিশ্বাস করতে পারছো না। শোনো, সেই ঝড়ের রাতে নদীর পাড়ে পৌঁছলে কর্ণপুরের লোকেরা আমাকে ফেলে রেখে চিরঞ্জীব আর কিঙ্করকে নিয়ে কোথায় চলে গেল। তারপর বছরের পর বছর আমি পথে পথে তোমাদের খুঁজে মরেছি। না পেয়ে ঠিক করলাম আত্মহত্যা করব, এ জীবন আর রাখবো না। কিন্তু আত্মহত্যা মহাপাপ জেনে ঠিক করলাম তপস্যা আর ভগবানকে ডেকে বাকি দিনটা কাটিয়ে দেব। শেষকালে এই জয়স্থলে এসে তপস্বিনী হয়ে দিন কাটাচ্ছি। কিঙ্কর আর চিরঞ্জীব আজ কোথায় আমি জানি না। থাক, আর বলতে হবে না। আমি বিশ্বাস করেছি, আর বলতে হবে না। এমন সময় হেমকূটের চিরঞ্জীব গলায় হার পরে মন্দিরের দরজায় এসে দাঁড়ালো। তার পাশে দাঁড়ালো হেমকূটের কিঙ্কর। সকলে ওদের দেখে আশ্চর্য হয়ে গেল, নিজেদের মধ্যে শোরগোল পড়ে গেল। মহারাজও অবাক হলেন। হেমকূটের চিরঞ্জীব আর কিঙ্কর সোমদত্তের দিকে তাকিয়ে অবাক হয়ে ছুটে এসে তার পায়ে পড়ল। বাবা, বাবা, 7 বছরের মধ্যে এ আপনার কি চেহারা হয়েছে? বাবু, বাবু, আপনার কি হয়েছে? বাবা, তোরা বেঁচে আছিস? হ্যাঁ বাবা। আমি তোদের খুঁজতে খুঁজতে এখানে এসেছি। এই চিরঞ্জীব আর কিঙ্কর এরা আমার সঙ্গেই ছিল। 7 বছর আগে আমাদের ছাড়াছাড়ি হয়েছে। উপস্থিত লোকজন, রাজা বাহাদুর, সকলে 2 চিরঞ্জীব আর 2 কিঙ্করকে দেখতে এক হওয়াতে আশ্চর্য হয়ে বারবার তাদের দিকে লক্ষ্য করতে থাকেন। লাবণ্যময়ী চিরঞ্জীব ও কিঙ্করকে মাটি থেকে তুলে বুকে জড়িয়ে ধরে বলে, বাবা, তোদের সঙ্গে যে আমার আবার দেখা হবে স্বপ্নেও ভাবিনি। মনে হচ্ছে আজ যেন আমি স্বর্গে আছি। সোমদত্ত, তোমাদের স্বামী স্ত্রীর কথা শুনে আমি এখন স্পষ্ট বুঝতে পেরেছি 2 চিরঞ্জীব তোমাদের যমজ সন্তান আর 2 কিঙ্করই তোমাদের দাস। জয়স্থলের চিরঞ্জীব তোমাকে চিনতে পারিনি, তার কারণ ও ছোটবেলায় আমার জ্যাঠামশাই বিজয় বর্মার সঙ্গে কর্ণপুর থেকে এখানে এসেছে। আমার জ্যাঠামশাই ওদের দুজনকে জলদস্যুদের কাছ থেকেই কিনেছিলেন। অতীতের কোনো কথাই ওদের মনে নেই। জয়স্থলের চিরঞ্জীব, তোমার বাবা আর মাকে প্রণাম করো। জয়স্থলের চিরঞ্জীব সোমদত্ত ও লাবণ্যময়ীকে প্রণাম করল। জয়স্থলের কিঙ্কর আর চন্দ্রপ্রভা তাকে অনুসরণ করে। লাবণ্যময়ী আর সোমদত্ত তাদের বুকে জড়িয়ে ধরে। মহারাজ, মহারাজ, আমি আমার বাবার প্রাণদণ্ডের বদলে 5 সহস্র মুদ্রা দিচ্ছি। আপনি ওনাকে মুক্তি দিন। জয়স্থলের চিরঞ্জীব, এই শুভ দিনে, এই শুভ পরিণতির ক্ষণে তুমি না বললেও আমি বিনা অর্থে তোমার বাবাকে মুক্তি দিতাম। সোমদত্ত, তুমি মুক্তি পেলে, তোমার সুখ দেখে আমি আনন্দিত হয়েছি। 2 চিরঞ্জীব আর 2 কিঙ্করকে দেখতে এক হওয়াতেই তোমাদের মধ্যে এত গন্ডগোল হয়েছে। আর সে গোলমাল আরো চরমে উঠেছে 2 কুমারের একই নাম চিরঞ্জীব আর তাদের 2 দাসের একই নাম কিঙ্কর হয়েছে বলে। মহারাজ দেখুন, ওই বিদেশি চিরঞ্জীবের গলায় আমার দেওয়া হার রয়েছে। দেখেছি। আপনি আপনার হারের মূল্য পাবেন বসুপ্রিয়। মহারাজ, আপনি অনুমতি দিলে এমন এক সুখের দিনে আমি স্বামী, পুত্র, পুত্রবধূ আর যারা যারা এখানে উপস্থিত আছেন সকলকে নিয়ে এই মন্দিরের কাছে উৎসব করব। বেশ, তাই হবে।
আর সেই আনন্দ উৎসবে আপনাকেও উপস্থিত থাকতে হবে মহারাজ। বেশ, তোমার সব প্রার্থনাই আজ আমি পূরণ করব লাবণ্যময়ী। আমি উৎসবে থাকব। তোমরা উৎসব রজনী ঘোষণা করো। সকলের মধ্যে আনন্দের হাসি ফুটে ওঠে। রাম সিংহে ও জয় ঢাক বেজে উঠল। আরে আরে কি করছো কি? ভিড়ের মধ্যে হরনাথ দর্জিকে দেখা যায়। সে মাপার ফিতেটা লম্বা করে ধরে বলে, তাহলে এবার জামার মাপটা। এতক্ষণ শুনছিলেন অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ভ্রান্তি বিলাস। গল্প পাঠে সব্যসাচী চক্রবর্তী। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন শান্তনু দত্ত, মনীষ ঘোষ, অরিজিৎ ভদ্র, পাপিয়া রায় চক্রবর্তী, দেবশ্রী দাস চৌধুরী, শোভন কামিলা ও অন্যান্যরা। মিউজিক সুদীপ্ত সাহা, প্রযোজনা অরিজিৎ ভদ্র, সাউন্ড ডিজাইন ও পরিচালনা মনীষ ঘোষ। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।